আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আবারও স্বাগত আমাদের সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আয়োজন আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে আজকের দ্বিতীয় অনুষ্ঠানে সরাসরি লাইভ শোতে আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন ইংরেজি ইংরেজি সংবাদ মাধ্যম ব্লিজের প্রধান সম্পাদক এবং আপনাদের পরিচিত মুখ। আলাপচারিতা আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে, আমাদের সাথে শোয়েবের সেকেন্ড শো এটা, মিস্টার শোয়েব চৌধুরী, এডিটর, ব্লিজ। সবাই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। সবাই দেশের বর্তমান, আমি যদি এক কথাই বলি যে আমাদের দেশের বর্তমানে কি অবস্থা, ওভারঅল রাজনীতি, অর্থনীতি সবকিছু মিলিয়ে নিশ্চয়ই আপনি একটা উত্তর দিবেন, সেটা সংক্ষেপে জানতে চাই। তার বাইরেও আমাদের মধ্যে কিছু অস্বস্তির ব্যাপার তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা বলছেন নির্বাচনের সময়ের জন্য ডিসি, এসপি, ওসি মানে নিয়োগ তিনি দিবেন, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব তার, এখন থেকে তিনি এটা করবেন। তাহলে কখন থেকে তিনি করেননি, মানে এর আগে কে করেছেন? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখেন কতগুলো অসামঞ্জস্যতা আপনার চোখে পড়ে কিনা। দলগুলো নতুন করে যাচ্ছে তার কাছে, গিয়ে গিয়ে নতুন নতুন দাবি তুলছে। বিএনপি বলছে এই উপদেষ্টা রাখা যাবে না, জামাত নিশ্চয়ই তখন বলে আরো একে রাখা যাবে না, এনসি বলবে আমার থাকা লাগবে। তারপর হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণা, আমরা যদি বলি যে ফেব্রুয়ারি একটা নির্বাচন হবে, তাহলে 1 মাস থেকে সোয়া মাস, 1.5 মাসও বলা যায় না, এর মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। এখন বলছেন যে নির্বাচনের পদ্ধতি কি হবে এটা নিয়ে রাজনৈতিক দলগুলো আলাপ করতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি জানেন, আমরা নিশ্চয়ই সেনাবাহিনীর সদস্যদের যে আজকে কোর্টে তোলা হলো, সিনারিওটা কেমন ছিল এই নিয়ে আপনার মতামত জান। আমরা আজকে হেডলাইন করেছি ইউনূস সরকারের শেষ পরিণতি কি, কোন স্যাংশন আসবে কিনা। মিস্টার শোয়েব চৌধুরী, এডিটর, প্লিজ আপনার মতামত জানতে চাচ্ছি, আপনার বিশ্লেষণ আমাদের দর্শকদের জন্য। অনেক অনেক ধন্যবাদ জনাব আতিক রহমান পুনিয়া। দেখুন, ইংরেজিতে একটা শব্দ আছে ফ্লুইড। ফ্লুইড বাংলাদেশের পরিস্থিতিতে এখন আপনি ইকোনমি বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, সবকিছুতে ফ্লুইড। আমরা বুঝতেছি না কি হবে। তো এই ফ্লুইড সিচুয়েশনে আপনি যেটা বললেন যে ইউনূস বলেছেন যে বিভিন্ন নিয়োগ পদবি এখন তিনি পোস্টিং, পদায়ন, এগুলো তিনি দেখবেন, নিজে দেখবেন এখন থেকে। একটু যোগ করে দিই ভাই, ইলেকশনে কি হয়, ইলেকশন কমিশন বলে পূর্ণ স্বাধীন। ইলেকশনেরটা ইলেকশন কমিশন করার কথা, কমিশনাররা করার কথা। তাহলে উনি কি নির্ধারণ করে দিচ্ছেন যে আমি আগে থেকে ঠিক করে দিলাম এটার অধীনে নির্বাচন হতে হবে যদি হয় নির্বাচন? আমি সেই কথাটাই আসছিলাম যে উনি বলেছেন উনি সব করে দিবেন। এখন ওনার একটা পরিচয় আছে সারা পৃথিবীতে, এজ এ সুইট টকার, মিষ্টি ভাষী, মিষ্টি কথা বলেন। তো উনি মিষ্টি কথার আড়ালে ইংরেজিতে একটা বাংলায় একটা প্রবাদ আছে না, মিছিরির ছুরি। তো উনি করে দিবেন সবকিছুই, কারণ উনি তার তত্ত্বাবধায়ক সরকার প্রধান নন, উনি তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তো উনি সবকিছু করে দিবেন মানেই নির্বাচন কমিশন এটা ঠুটো জগন্নাথ। যদি নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ থাকে, যদি নির্বাচন একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়, যদি সব কিছুই সেই মিছিরির ছুরি মোহাম্মদ ইউনূস ঠিক করে দেন, তাহলে এর পরিণতি কি হবে, নির্বাচন নিয়ে কি হবে, নির্বাচন হবে কিনা, হওয়ার কোনো সামান্যতম কোনো আশা আছে কিনা, সেটা বোঝার জন্য আসলে অনেক বড় বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটা এখন দিবালোকের মতো পরিষ্কার, কারণ তিনি ইউনূস টিনামের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া ও তার সঙ্গী। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বলেছেন যে বাংলাদেশের লোকেরা তাকে 5 বছর, 10 বছর, 50 বছর ক্ষমতায় রাখতে চায়, দেখতে চায়। তো যে ব্যক্তির মধ্যে আকাঙ্ক্ষা 50 বছর ক্ষমতায় থাকার, উনি আপনাদেরকে এখন আজকে অক্টোবরের 22 তারিখ, তাহলে এই মাত্র কয়েক মাসের মধ্যে উনি কেন ক্ষমতা ছেড়ে দিবেন? এটা আপনারা কেন বিশ্বাস করছেন? এটা বিশ্বাস যারা করছেন, এটা ওনাদের ব্যর্থতা, সীমাবদ্ধতা, মোহাম্মদ ইউনূসের সীমাবদ্ধতা নয়। উনি জানেন উনি কি করবেন। ওনার যে রোড ম্যাপ, ওনার যে মেটিকুলাস ডিজাইন, সবই নির্ধারিত। কাজে এখানে আমার মনে হয় যে নির্বাচন হবে কি হবে না, হবে নির্বাচন,
50 বছর পর ওনার মেয়াদ শেষ হলে, বা উনি হয়তো সরি একটা নির্বাচন করবেন যখন ওনার সুবিধাজনক মনে হবে, যেই নির্বাচনে উনি আসলে ওনার যে মাসলাদ সেটাকে আরো স্থায়ী করবেন, শক্তিশালী করবেন। এখন নির্বাচন নিয়ে কোনো আলোচনা, আমি আপনার আগের কন্টেন্টেও বলেছি যে নির্বাচন নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার আসলে কোনো প্রয়োজন নাই। নির্বাচন হবে না, ইউনূস সাহেবের নির্বাচন দেওয়ার ন্যূনতম ইচ্ছে নেই। রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করছে, তারা এই সময়ে এসে ধরেন এই যে আজকে 14 মাস প্রায় চললো, 14 মাসে তিনি সংস্কারের কি করলেন, এবং এরপরে এখন এসে প্রশাসনে যখন ভজঘট অবস্থা, জামাতের কয়জন, বিএনপির কয়জন, তারপরে এনসিপির বা নিরপেক্ষ কয়জন, তখন উপদেষ্টাদের কথা বলা হচ্ছে যে উপদেষ্টাদের এক্সিট বা সরে যেতে হবে। আগে এক্সিটের আলাপ তুলেছে এনসিপি, উপদেষ্টা নিজে এক্সিট চাচ্ছেন, এমন কথা উঠছে যে গণ অধিকার পরিষদ থেকে বলা হয়েছে, রাশিদ খান বলেছে যে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছে 5 জন উপদেষ্টা। তো এই যখন সিচুয়েশন, তখন এখন আবার তাদের কয়েকজনকে বরখাস্তের কথা উঠছে। খেলাটা কোথায় আসলে? দেখুন, আপনারা যদি একজন খুব বড় একজন মাস্টার শেফ, যিনি 7 তারা হোটেলে রান্না করেন, ওনাকে নিয়ে ধরে একটা যুদ্ধ বিমান চালানোর জন্য বসিয়ে দেন, উনি কি করবে? উনি শুধু সুইচ টিপতে থাকবে, বিমানটা কিন্তু উড়বে না। তো মোহাম্মদ ইউনূসের তো সেই অবস্থা, ওনার তো দেশ চালানোর কোনো অভিজ্ঞতা যোগ্যতা কিছুই নেই। ওনার যে যোগ্যতাটা আছে টাকা কামানোর, সেটা উনি করছেন। আপনি অন্য যে দলগুলোর কথা বললেন, তো এখন ক্ষমতায় গেলেই তো দায়িত্ব, দেশের যে অবস্থা অর্থনীতির, বিদেশি বিনিয়োগ নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর এক পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা, এর মধ্যে আবার সশস্ত্র বাহিনীকে নিয়ে এক ধরনের খেলা চলছে। এই অবস্থায় কে বসতে চাইবে ওই আসনটাতে বসে এই ঝামেলাগুলো পোয়াতে চাইবে? তার চাইতে ভালো ইউনূস সাহেবই বসে থাকুক, উনি সুইচ টিপতে থাকুক, বিমান ওড়ার প্রয়োজন নেই। যেই দলগুলোর কথা বলেছেন, ওনারা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি টাকা পয়সা কামাচ্ছেন। আপনি বিএনপি ক্ষমতায় গেলে কি করতো? টাকা কামাতো। দেখুন, আমি একটা কথা মানে আপনি প্রশ্ন করেননি, কিন্তু আমি এই প্রসঙ্গটা আনতে চাই। এই যে বিএনপি বলে যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে, তো 91 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো সবার সিদ্ধান্তে, তারপরে কি হলো? 96-তে গিয়ে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটাকে বানচালের চেষ্টা করলো, করে 15 ফেব্রুয়ারি একটা একতরফা নির্বাচনও করে ফেললো। তারপরে বাধ্য হয়ে আবার নির্বাচন দিল আন্দোলনের মুখে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 96-তে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2001-এ একদম সঠিকভাবেই আবার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিল। কিন্তু আওয়ামী লীগ দিল আবার 2096-তে ক্ষমতা দিল। 2001-এর যে নির্বাচনের আগে 2001-এর নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় আসলো। আবার 2006 এসে বিএনপি আবার ঝামেলা শুরু করলো এই তত্ত্বাবধায়ক নিয়ে, যার ফলশ্রুতিতে 111 হলো। তাহলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটাকে নষ্ট করেছে কে? বিএনপি। 96-তে এবং 2001-এ 2006-এ এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে তাদের পক্ষে নেওয়ার জন্য খেলেছে। খেলার কারণে আজকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে এই জটিলতা এবং আমাদের গণতন্ত্র এই পরিস্থিতিতে চলে এসেছে। এর জন্য তাই বিএনপি তো আপনার কোনো ধোয়া তুলসী পাতা না। বিএনপির পিছনের রেকর্ডগুলো দেখুন। বিএনপি তো যখন ক্ষমতায় ছিল তখন কি অপারেশন ক্লিন হার্ট করেনি? মানবতা বিরোধী অপরাধ করেনি অপারেশন ক্লিন হার্টের নামে? র‍্যাব সৃষ্টি করেছে কে? বিএনপি। একটা আপনি এখন বলছেন র‍্যাব দানব, সেই দানবের স্রষ্টাকে বিএনপি। বিএনপির সময় আপনি বলেন আওয়ামী লীগ জঙ্গি নাটক করেছে, আমি যদি মেনে নিই তর্কের খাতিরে,
তাহলে এই জঙ্গি নাটকের সূত্রপাতটা কে করলো? বিএনপি। সমস্ত নষ্টের মূলে বিএনপি। সেই বিএনপি এখন এসে সাধু সাজার চেষ্টা করছে, তারপরে বলছে যে ইউনূসকে দেখা করে এটা করেন সেটা করেন। ওরা সবই জানে, ওরা কিছুই করবে না। ইউনূস এবং বিএনপি আসলে দুজনে দুজনায়, ওরা দুজন মিলেই নির্বাচন হতে দিবে না। কারণ নির্বাচন যদি হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, অন্য দলগুলোকে আনতে হবে। এই রিস্ক বিএনপি নিবে না। আর যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসবে না, জামাত ইসলামের ক্ষমতায় চলে আসবে, নিশ্চিত ভাবে লিখে রাখতে পারেন। তাহলে বিএনপি ঝুঁকি নিবে কেন? বিএনপি কি এই অক্টোবরে দাঁড়িয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন দিয়ে জামাতকে ক্ষমতায় আনবে? এটা আপনি বিশ্বাস করেন? অন্যরা বিশ্বাস করে? কেউ বিশ্বাস করে না। কাজেই এখন আপনি এখন মোহাম্মদ ইউনূসের উপর একক দোষ চাপালে হবে না। নির্বাচন মোহাম্মদ ইউনূসও চান না, নির্বাচন বিএনপিও চায় না। এই দুইজন মিলেই এখন এই নির্বাচনের সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছে। সবাই আমরা নিশ্চয়ই আপনার মতামত জানতে চাবো। আমাদের হেডলাইন যেটা, ইউনূস সরকারের শেষ পরিণতি কি এবং কোনো স্যাংশন আসবে কিনা। তবে এর ফাঁকে আমি দু একটা কমেন্ট নিতে চাই, এবং দর্শকরা অসংখ্য মন্তব্য করছেন। কিছু মন্তব্য অন্তত আমরা আপনার সামনে উপস্থাপন না করলে এটা বোধহয় অন্যায় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলি, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেনা কর্মকর্তাদের আজকে নেয়া এই ব্যাপারেও আপনার বিশ্লেষণ চাবো। আমাদের একজন নিয়মিত দর্শক প্রকৃতি 257 একটি আইডি থেকে উনি কমেন্ট করেন, প্রাণ ভরে দোয়া করি ডক্টর ইউনূস আরেকটা নোবেল পুরস্কার পাক। এবং আমাদের আচ্ছা সরি, ওই কমেন্টটা পেছনে পড়েছে, পূর্ণিয়া ভাই আওয়ামী লীগ ছাড়া সবাই বাটপার, বর্তমান রেজিম দেশদ্রোহী এবং বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী। এখানে আমার মতামত আছে, ভিন্ন মতামত, আমি পরে এই দর্শককে আমি বলবো। কারণ আওয়ামী লীগকে পুরোনো টার্মটায় ওনারা ফিরে যেতে চান কিনা, মানে যেটা 5 আগস্টের আগে যে টার্মটা ছিল, এটাও তো ধোয়া তুলসী পাতা না। শেষ পর্যন্ত এসে আওয়ামী লীগ তার নিজের সংগঠনই নষ্ট করে ফেলেছিল, এবং দেশের প্রতিটা স্তরে দেশের টাকা চলে যাওয়া, ন্যায় বিচার এবং রাজনীতির সেই দোয়াটা বন্ধ ছিল। সুতরাং এখনের চেয়ে ভালো ছিল, বলি যে আগে ভালো ছিল, সাধারণ মানুষের কথা এটা, কিন্তু ওই ভালোটা আমরা ফিরে যেতে চাই না, আমরা তার চেয়ে আরো ভালো কিছু চাই। থ্যাংকস মিস্টার পূর্ণিয়া ফর ব্রিং মিস্টার শোয়েব। উই আর ফেড আপ উইথ ইউর ম্যাড সরি, আমি এখানে আমাদের অন্য একজন দর্শককে নিয়ে কথা আছে। যাক, বক্তব্যে বলছি, গণমাধ্যমে কথা বলছি, একটু ভেবে বলুন, কোথায় বিএনপি শাসনামল আর কোথায় লীগের শাসনামল? তুলনাটা কি পক্ষপাতমূলক হলো না? না, আমি ওই দুইটা শাসনের তুলনা করিনি। আমরা বলেছি যে আওয়ামী লীগের শাসনটাতেই আবার পুনরাবৃত্তি করতে চান, সেটা না করে আওয়ামী লীগ কি তার দোষ ত্রুটি শুধরে ভবিষ্যতে কখনো যদি শাসন ক্ষমতা আসে তখন কেমন হবে? পূর্ণিয়া ভাই, দেশটা কাদের কিনবে? প্রশ্ন একজনের। আমি আরেকটু গুরুত্বপূর্ণ কমেন্ট দেখেছিলাম, সেই জন্য পেছনে আছে, প্রাণ ভরে দোয়া করি ডক্টর ইউনূস আরেকটা নোবেল পুরস্কার পাক এবং আমাদেরকে মুক্ত করে উনি ওনার 3 দেশের নাগরিকত্বের যে কোনো এক দেশে গিয়ে বসবাস করুক। আমরা মাফও চাই, দোয়াও চাই। ট্রাভেল পাস লাগবে সেন্ট মার্টিন যাইতে হলে, আরেকজনের কমেন্ট। এর আগের দুইটা কমেন্ট, জুলাই সনদ কি 25-30 জন ও 2টি দলের? এখানে তো রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা হয়নি, তাহলে জাতীয় ঐক্য হলো কি করে? প্রশ্ন হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই। আজ দেখলাম বিদেশি নাগরিক সালমান এফ রহমান আনিসুল হকের সঙ্গে কোর্টে দেখা করেন, এটা আমরা জানি না, আমার চোখে পড়েনি বিদেশি নাগরিক কে দেখা করেছেন। একজন একটা এক্সপিরিয়েন্স দিয়ে বর্ণনা করেছেন, ইউনূস স্পোর্টস হাব থেকে আমার অফিসের ফ্রেঞ্চ ভদ্রলোক এসেছিলেন, এক ফ্রেঞ্চ ভদ্রলোক এসেছিলেন। প্রথমে খুব খুশি হয়েছিলাম যে হয়তো স্পোর্টস সেক্টরে দেশকে একটু এগিয়ে নেওয়া যাবে, পরে বুঝতে পারলাম এদের প্ল্যান পুরোটাই ব্যবসা। পূর্ণিয়া ভাই, দেশটাকে হযবরল করে ফেলেছে ইউনূস, তাহলে সেনা আইন কি মুখ থুবড়ে পড়লো? এই প্রসঙ্গে যেতে চাই। ট্রাইব্যুনালে আজকে যে সিনারিও আমরা দেখলাম, সেনা সদস্যরা গেছেন আলাদা একটি বাসে, সেখানে লেখা ছিল বাংলাদেশ জেল প্রিজন ভ্যান, সেখান থেকে সেনাবাহিনীর একদম হাই অফিসিয়ালরা, তারা অভিযোগ, তাদের নামানো হচ্ছে, নামার সঙ্গে সঙ্গে 2জন পুলিশ দৌড়ে যাচ্ছেন, দু হাতে দুপাশ থেকে ধরছেন। সরকার বলেছে, চিফ প্রসিকিউটর বলেছে যে সেনাবাহিনী সহযোগিতা করছে, ধন্যবাদ জানিয়েছে। ওভারঅল বিষয়টা কেমন দেখলেন? নাম্বার 1 শোয়েব ভাই, আর হচ্ছে ইউনূস সরকারের শেষ পরিণতি কি, স্যাংশন আসবে কিনা, আপনার বিশ্লেষণ আশা করছি। জনাব শোয়েব চৌধুরী, এডিটর, প্লিজ। দেখুন, আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি যে আমরা কিন্তু বলিনি যে আওয়ামী লীগের শাসনামল একদম শান্তির বাতাবরণ ছিল। আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটাকে বিতর্কিত কে করেছে? বিএনপি। এখন যদি আপনি দুর্নীতির কথা বলেন,
তো বিএনপির আমলে বাংলাদেশ 4বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, 4বার। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে তো সবাই ছিল, এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেন, যা বলেন সবাই, এখন তো দেখছেন। তো একবারও তো দুর্নীতিতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হলো না, কেন হলো না? তো আসলে আপনি যেটা বললেন যে আগেরটাই ভালো ছিল, এখন একটা ভালো নেই, তো হ্যাঁ, মানে আগেরটা ভালো ছিল এখন একটা ভালো নেই ইত্যাদি। আমরা তো ভাই ভালো থাকতে চাই। এখন আগেরটা অনেক খারাপ ছিল, এখন এটা তার চাইতেও খারাপ, তাহলে এরপর একটা আরো বেশি খারাপ হবে। তাহলে আমরা আসলে কি প্রতিযোগিতায় নামলাম যে কত বেশি খারাপ থাকা যায়, থেকে আমরা আফসোস করবো আগেরটা ভালো ছিল। আমরা তো আওয়ামী লীগ ইউনূস গভর্নমেন্ট যে এ খারাপ করছে, আমি তো ওর মতো খারাপ করি নাই, এরকম একটা ব্যাপার আর কি, যে তুমি আমার খারাপ দেখতেছো, ওর খারাপটা ভুলে গেছো। যে আমরা এটাই চাচ্ছি যে ক্রমাগত খারাপ হতে থাকুক, আর আমরা আফসোস করি আগেরটা ভালো ছিল। আমরা অবশ্যই বলি না আগেরটা ভালো ছিল, কিন্তু এখন এটা তো আরো খারাপ। এরপরে যেটা আসবে সেটা যে এর চাইতেও খারাপ হবে না, সেটা আমি কিভাবে বুঝবো? বিএনপির আমলে সাংবাদিক নির্যাতন হয়েছে, আওয়ামী লীগের আমলেও হয়েছে। এখন বিএনপি বলছে, বিএনপি শীর্ষ নেতা, ওনার জমানায় সাংবাদিকদের কোনো কিছু হয় নাই, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। মুনতাসির মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে, সেলিম সামাদের বিরুদ্ধে মামলা হয়েছে, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা, বিএনপি। তা আমি কি সাংবাদিক না? তাহলে বিএনপি তো এই কয়েকদিন আগের ঘটনা একদম তাহা ভুলে যাচ্ছে, অস্বীকার করছে, তাদের অপকর্মকে স্বীকার করছে না। আজকে যে বিএনপি বলে যে আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাক, তাহলে বিএনপি তো কৃতকর্ম স্বীকারই করে না। বিএনপির আমলে যা যা হয়েছে, আমি যে বললাম যে 5বার না 4বার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে, আর যে বিভিন্ন ঘর বাড়ির নাম, প্রতিষ্ঠানের নাম আমরা শুনেছি, সেগুলো আমি উচ্চারণ করব না, শুনেছি তো বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে শুনেছি। তাহলে আমরা ভালোটা আছি কোথা থেকে? এরা তো ভাই একটি, দুটা, তিনটা সংঘবদ্ধ রাজনৈতিক দুর্বৃত্ত, তারা সুযোগের অপেক্ষায় আমাদেরকে লোটার জন্য, এই 18 কোটি মানুষ বা 17 কোটি মানুষ আমরা হয়ে গেছি গরিবের সুন্দরী বউ। রাজনীতিবিদরা যখন যে পারছে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এখন অরাজনৈতিক মোহাম্মদ ইউনূস উনিও একই কাজ করতে চায়। এখন আপনি যে প্রসঙ্গটা আসতে চাইলেন, ট্রাইব্যুনালে সশস্ত্র বাহিনীর অফিসারদেরকে হাজির করার বিষয়, দেখুন, যেহেতু এটা একটা বিচারাধীন বিষয়, আপনি সিনিয়র সাংবাদিক, আমরা এটা নিয়ে কোনো কথা হয়তো আমরা বলবো না, কিন্তু একটা কথা তো বলতে হবে যে ডিজিএফআই কেন, আর্মি কেন? আর্মি কি আমার রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য? আর্মি কি আমার বাসার সামনে যে আবর্জনা ফেলি সেটা পরিষ্কার করার জন্য? আর্মি তো আমার সার্বভৌমত্ব রক্ষা করবে। আর্মি তো আবর্জনা পরিষ্কার করবে না, রাস্তা ঝাড়ু দিবে না, ট্রাফিক নিয়ন্ত্রণ করবে না। পৃথিবীর কোনো দেশে দেখেছেন যে আর্মি ট্রাফিক নিয়ন্ত্রণ করে? তো আমাদের দেশে দুর্যোগের সশস্ত্র বাহিনী পৃথিবীর সব দেশে। এখন আপনি বলছেন যে ডিজিএফআই এর সমস্ত ডিজি এবং ডিরেক্টররা তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। ভাই, আমেরিকাতে গুয়ান্তানামো বে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানেন, সেখানে শত শত লোককে আটকে রাখা হয়েছিল, আমেরিকানরা করেছিল। যে আমেরিকানরা এসে আমাদেরকে এখন মানবতার ছবক দেয়। তো ওরা তো গুয়ান্তানামো বেতে নিয়ে গেছে, আটকাইছে। ওরা তো অন্য একটা দেশে বসে আরেকটা দেশে বসবাসরত কোনো ব্যক্তিকে ড্রোন দিয়ে হামলা করে মেরে ফেলে, মারে না? মারে। তখন মানবতা বিরোধী অপরাধ হয় না। আসলে এটা হলো এই যে মানবতা বিরোধী অপরাধ ইত্যাদি, এটা হলো একটা ওয়েস্টার্ন ন্যারেটিভ, ওরা এইগুলো ব্যবহার করে। এখন আসলে মূল কথা ডিজিএফআই কে ধ্বংস করতে হবে, মূল কথা আর্মিকে ডিস্ট্রয় করতে, ডিমলিশ করতে হবে, ডিসম্যান্টেল করতে হবে। কেন? দেখুন, একজন উপদেষ্টা তিনি একদম প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে 8,000-এর বেশি তরুণকে, যুবককে নিয়োগ দেওয়া হবে মার্শাল আর্ট, টাইকোয়ান্ডো এবং অস্ত্র প্রশিক্ষণ।
আচ্ছা, উনি দিচ্ছেন যুব মন্ত্রণালয় থেকে, তো অস্ত্রের ব্যাপারটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়, তো উনি যুব মন্ত্রণালয়ে বসেই অস্ত্র প্রশিক্ষণ দিবেন। তার মানে কি হলো, উনি যখন অস্ত্র প্রশিক্ষণ দিবেন যুব মন্ত্রণালয়ে বসে, তাহলে এটা প্যারামিলিটারি। তার মানে একটি প্যারামিলিটারি তৈরির প্রক্রিয়া চলছে। আর কিছুক্ষণ আগে আপনার অন্য একটি আলোচনায় আমি শুনছিলাম, একজন আলোচক বলছিলেন যে গত বছর বলা হয়েছিল যে 5ই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো, তাহলে ওনাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি ছিল। প্রস্তুতি মানে অস্ত্রও ছিল। সেই অস্ত্রগুলো কোথায়? সেই অস্ত্রের পরিমাণ কত? সেই অস্ত্রের বর্তমান অবস্থান কোথায়? লাখ লাখ অস্ত্র আছে। তাহলে বাংলাদেশকে তো এখন একটি ব্লু প্রিন্টের মধ্যে ফেলে বাংলাদেশকে বানানো হবে সিরিয়া বা ইরাক বা লিবিয়া। আর আমাদের যে প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশকে বিক্রি করার জন্য তিনি মাথায় টুকরি নিয়ে বাংলাদেশ থেকে উঠাই নিতেন। উনি তো বললেন যে বঙ্গোপসাগর বিপুল সম্পদ, সিঙ্গাপুর হয়ে যাব। ভাই, আমরা সিঙ্গাপুর হব না। আমাদেরকে উনি সোমালিয়া বা দক্ষিণ সুদান বানায় দিবে, কিন্তু এই সমুদ্র টমুদ্র সব বিক্রি করে দিবে সম্পদ। এখানে লুটপাট চলছে, বিক্রি চলছে, বাংলাদেশ ফর সেল। এখানে আপনি বলছেন বিএনপি, ভাই ওনারাও একই দলের যুক্ত, জয়েন্ট ভেঞ্চার। ইউনূস, বিএনপি এরা মিলে জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশকে বিক্রি করছে। আর অন্য আরেকটি দলের নাম যেটা আপনারা বারবার বলেন, ভাই এখন যেই দলের নিবন্ধনই নাই, আপনি একটা পত্রিকা বের করতে চান, সেই পত্রিকার ডিক্লারেশনই নাই, তাহলে আপনি সম্পাদক হবেন কেমনে? তাই না? সম্পাদক হইতে হলে ডিক্লারেশন, আপনি নিবন্ধনই নাই। এটা নিয়ে কথা করতেন। কেন কথা করতেন? আসলে আমাদের পুরো নির্বাচনটাকে, নির্বাচন প্রক্রিয়াটাকে, নির্বাচন ব্যবস্থাটাকে এবং রাজনীতিকে হাস্যকর বানানো হচ্ছে। সার্কাস, একটা সার্কাস চলতেছে, দেখতে থাকেন। এবং এই সার্কাসের শেষ পরিণতি কি আপনি জিজ্ঞেস করেছেন, নিষেধাজ্ঞা আসবে কিনা। এখানে আমি একটা ভয়ঙ্কর তথ্য দিব যে মিশরে মোহাম্মদ মুরসিকে আমেরিকা ক্ষমতায় বসিয়েছিল। সেই আমেরিকা ঠিক 14 মাস পর সেই মোহাম্মদ মুরসিকে কি করলো? ক্ষমতাচ্যুত করে জেলে পাঠিয়ে দিল। আবদেল ফাতাহ আল সিসি জেনারেল, উনি কু করলেন। তারপরে মুসলিম ব্রাদারহুড, যারা মাথা চারা দিয়ে উঠেছিল মুরসির সময়, সেই মুসলিম ব্রাদারহুডকে কুচুকাটা করে দিল। আমেরিকানরা যাকে সৃষ্টি করে, সাদ্দামকে সৃষ্টি করেছে, গাদ্দাফিকে সৃষ্টি করেছে, লাদেনকে সৃষ্টি করেছে, মোহাম্মদ ইউনূসকেও সৃষ্টি করেছে। তারা যাকে দিয়ে সৃষ্টি করে, যাকে দিয়ে অপকর্মটা সংঘটিত করে, তাকে ওই কাজ সম্পাদনের পর শেষ করে দেয়। এখন আমেরিকার যদি বাংলাদেশের সর্বনাশ করার যে ইজারা দিয়েছে দায়িত্ব মোহাম্মদ ইউনূসকে, সেটা শেষ হয়ে গিয়ে থাকে, তখন স্যাংশন না অনেক কিছুই আসবে। কারণ দেখুন, ওনার যে উপদেষ্টা পরিষদ সবাই বিদেশি। ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর বা সাদ্দাম হোসেনকে ফেলে দেওয়ার পর যে সরকার হয়েছিল, সেখানে সব ইরাকি বিদেশি পাসপোর্টধারী। এই বিদেশি পাসপোর্টধারীরা বাংলাদেশে বসে টাকা চুরি করছে, লুট করছে, বিদেশে পাচার করছে, আমেরিকাতে পাচার করছে। আজকে আপনি দেখছেন যে ব্রিটেনে বিগত সরকারের সময় যারা টাকা পাঠিয়েছেন ওনাদেরকে ধরা হচ্ছে বলে ইউনূস বলছেন না? তা আপনার কি মনে হয় যে শুধু এদেরকেই ধরবে আর কাউকে ধরবে না? সবাইকে ধরবে। এই টাকাগুলো বাজেয়াপ্ত করে দিবে, দিয়ে এদেরকে জেলে দিয়ে দিবে। তো ওনারা আপাতত সাময়িকভাবে আমাদেরকে অনেক বিপদে ফেলে দিয়েছেন, আমরা অনেক কষ্টে আছি, পুরো জাতি আজ কষ্টে আছে। কিন্তু ওনাদের সামনে স্যাংশন খুব ছোট শব্দ, নিষেধাজ্ঞা, সমস্যা নাই। আসলে মোহাম্মদ ইউনূসের জন্য নিষেধাজ্ঞা নয়, মোহাম্মদ ইউনূসের জন্য এমন এক পরিণতি দরজার খুব কাছে, যেই পরিণতির নাম আমি এখন বলবো না। যদি বলি তাহলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, কাজে ওই শব্দটাই আমি উচ্চারণ করবো না। কিন্তু আমি এইটুক বলবো যে মোহাম্মদ ইউনূসের
দরজার কাছে ওনার পরিণতি এসে গেছে। আর বিএনপি বললাম যে মোহাম্মদ ইউনূসের সাথে মিলে মিশে, বিশেষ করে 13 জন থেকে সবই পাচ্ছে, সবই খাচ্ছে, সবই নিচ্ছে, ভাবতেছে ভালোই তো চলছে। কিন্তু এই ভালোর খেসারত বিএনপিকে অনেক 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 বছর দিতে হবে। আর জামাত ইসলামী বলেন বা অন্য আরো কিছু রাজনৈতিক দলের নাম যেগুলো আপনারা বলেন, আমরাও বলি, যাদের আসলে ভোটের মাঠে 5টা ভোটও নাই, একটা ভোটই আছে কিনা সন্দেহ। তো ওরা বলছে, কিন্তু আসলে ওরা জানে না ওদের জন্য কি ভয়ঙ্কর পরিণতি এগিয়ে আসছে, কেউ জানে না। এবং নির্বাচন হবে না। আমি আবারও বলছি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা হবে। সশস্ত্র বাহিনীর যে অফিসাররা আজকে আদালতে গিয়ে হাজির হয়েছেন বা আদালতের ভাষায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এটা এখানেই শেষ নয়, সামনে আরো যাবেন। মানবতা বিরোধী অপরাধ যে অভিযোগ, সেগুলো তো গোপালগঞ্জে গুলি করেছে, সেটাও মানবতা বিরোধী অপরাধ। গোপালগঞ্জে একজন সাধারণ মানুষের বুকের উপর আর্মির বুট, এটাও মানবতা বিরোধী অপরাধ। তো মানবতা বিরোধী অপরাধ ধরতে গেলে তো বহু মানবতা বিরোধী অপরাধ, মব ভায়োলেন্স হচ্ছে, সশস্ত্র বাহিনী নীরবে তাকিয়ে দেখছে, এটাও মানবতা বিরোধী অপরাধের সহযোগিতা। কাজেই আর্মির যারা এখন খুশিতে তুড়ি দিচ্ছেন, ভাবছেন ওনাদের কিছু হলো না, ওনারা রেডি হয়ে যান, ওনাদের জন্য আসছে বিপদ, সবাইকে ধরবে। কারণ ঝড় যখন আসে, টর্নেডো যখন আসে, একটা গ্রামে কোনো একটা বিশেষ ঘরকে বাঁচিয়ে রাখে না, সব ধ্বংস করে দেয়। আর্মির উপর এখন টর্নেডো নেমে আসছে, কারণ এটার জন্য আর্মি দায়ী, বাংলাদেশ আর্মি দায়ী। আবার বলি, আপনার গত অনুষ্ঠানে বলেছিলাম যে ওয়াকারুজ্জামান জেনারেল, উনি গোটা জাতিকে বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে, আমরা সেই আস্থা রেখেছিলাম। আজকে উনি সেই আস্থার জায়গায় আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি। উনি আমাদের দেশটাকে ধ্বংস করতে দিচ্ছেন, উনি আমাদেরকে কষ্টে ফেলে দিয়েছেন, উনি আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। এখন এই পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান সাহেবের জন্য পুরো জাতি শুধু অভিশাপ দিচ্ছে, আর কিছুই না। এটা যদি ওয়াকারুজ্জামান সাহেব বোঝেন, উনি যদি দেয়ালে কান পেতে শোনেন মানুষের হৃদয়ের ভাষা, তাহলে ওনাকে ওই কাজটাই করতে হবে যেটা ওনাকে একজন জিয়াউর রহমান বানাবে। আর যদি উনি এটা না করেন, তাহলে আমি বলেছিলাম অন্য একটা বিদেশি টিভি চ্যানেলে যে বাংলাদেশের ইতিহাসে ওয়াকারুজ্জামান সাহেবের নাম কি সোনার অক্ষরে লেখা হবে নাকি মির্জাফরের খাতায় ওনার নাম লেখা হবে, সেইটা সিদ্ধান্ত ফয়সালা আগামী 3 সপ্তাহের মধ্যেই হয়ে যাবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ শোয়েব ভাই। একটুখানি সময় নিব, আপনার অনেক দর্শক, অনেক কমেন্ট, আপনাকে উদ্দেশ্য করে কমেন্ট, আমি আর কয়েকটা কমেন্ট দর্শকদের সম্মানে। শেখ হাসিনা সরকারের অনেক অপরাধ আছে যা কাম্য নয়, তবে দিন শেষে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, তা এখন প্রমাণিত, লিখছেন আহমেদুল্লাহ। দেন আমির রায়হান, এই দেশ নিরাপদ শেখ হাসিনার হাতে। তারপর লিখছেন আনিসুর রহমান, আওয়ামী লীগ নন্দের ভালো, আওয়ামী লীগের বিকল্প নেই, গত 1 বছর তার প্রমাণ পেলাম পূর্ণিয়া ভাই। ইউরো বাংলা হান্ট, রাইট, ভারত আমেরিকার সঙ্গে ট্যারিফের দফা রফা হচ্ছে। আমি আজকে যা দেখলাম, ডোনাল্ড ট্রাম্প দিওয়ালি উদযাপন করেছেন তার অফিসে বাতি জ্বালিয়ে, এবং ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন বোধহয় 15 to 20% নেমে আসছে, এরকম একটি খবর আমি দেখলাম। দেন হচ্ছে আপনার প্রবাসী পাসপোর্টধারীদের তো এই দেশ ধ্বংস হলেও কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার আমার, কারণ এই দেশে আমাদের আজীবন থাকতে হবে, যেটা আমরা একান্ত আলাপচারিতায় হিসেবে বলছিলেন আপনি, যে আপনার প্রচন্ড সুযোগ থাকার পরেও আপনি এই দেশ থেকে কোথাও যাননি। পুলিশ আনসার, বিজিবি ধ্বংস করা শেষ, এখন সেনাবাহিনীর পালা, তাদের ধ্বংস করলেই তো এদের খেলা সফল হবে, এই হলো ইউনূস টার্গেট, যে কথাটি আপনি বলছেন ইউরোহান থেকে, সেই কথাটি বলা হয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা হাত পা ভেঙে দেওয়া হয়েছে, স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ আরো অনেক দেশ আরো হাতে তাদের চেয়ে অনেক অনেক ভালো ছিল আওয়ামী লীগ আমলে। আর ধন্যবাদ জানিয়েছেন আপনাকে স্পেশালি হারুন ভাই। দেন নির্বাচন কমিশন বলছে 85% অবৈধ অস্ত্র উদ্ধার
করেছে, তো উনি কিভাবে এগুলো শুধু অবৈধ অস্ত্র এত আর তাহলে অবৈধ অস্ত্র নাই, মানে আমি জানি না, একটা সাজানো গোছানো দেশটা ধ্বংস করে দিল, আপনাদের একটু কষ্ট লাগে না? কতটা আফসোস নিয়ে কমেন্টটা করেছেন আনিসুর রহমান। ভাই আসলে আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা যারা এই দেশে থেকে এখন ডক্টর ইউনূস সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিই, সেদিন আমাদের এখানে আলাপচারিতা আপনি রেফারেন্স দিয়েছেন আগের টকশোর মেজর আক্তার যেমন রঞ্জন, স্পষ্ট সবাই বলছে যারা অন্তত এই দেশের ভালো চায়, তারা বলছে ডক্টর ইউনূস ফেল করেছে, ব্যর্থ হয়েছে, যেটা এই সরকার আসার পর সবাই বলছিল যে সরকারটা যেন ব্যর্থ না হয়, এই সরকারটা ব্যর্থ হলে আমাদের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। তো আমরা পরে দেখলাম মনে হলো ডক্টর ইউনূস এই দেশটাকে সফলভাবে চালানো তার ইন্টেনশন ছিল কিনা, এটাই আমাদের মধ্যে প্রশ্ন দিয়ে গেছে। উনি ওনার এই গ্রামীণ ট্রেড, গ্রামীণ ব্যবসা, তার ওই যে কর্মকূপ, কমলা মৌকুপ, এই কূপ এগুলা করে টরে তারপর বিদেশি লোকজন এনেছেন, এবং এই সংস্কারের নামে উনি যেটা করলেন এটা কালক্ষেপণ। কারণ নির্বাচনে তো এখন দেখা যাচ্ছে নির্বাচনী প্রস্তুতি হতে হলে আর 1 বছর আগে এই ডিসিশন হয়ে যেত যে ইলেকশন কোন মডিউলে হবে, এখন বলতে হতো না যে তুমি এবার এবার ইউটার্ন নিয়ে তুমি কেয়ারটেকার মোডে গিয়ে ইলেকশন করো। তো ফলে আবারও ধন্যবাদ জানাচ্ছি শোভ ভাই আপনার মূল্যবান মতামত জানার জন্য। আরেকটু শুধু আমি আপনার কাছ থেকে একটা ধারণা নিতে চাই, যে এক্সিটের আলাপ হচ্ছে, যে উপদেষ্টারা এক্সিট চান, এটা পাবলিক পারসেপশন, এরা তো ভাগবে ভাগবে, ম্যাক্সিমাম ভাগবে, 2-1 জন ছাড়া, 2-1 জন হয়তো যারা ভালো মানুষ, বুঝে হোক না বুঝে হোক এই সরকারের রোল প্লে করেছে। এই এক্সিটটা কি তাদের জন্য খুব সহজ হবে যদি এক্সিটের প্রসঙ্গ আসে, নাকি 5 আগস্টে আওয়ামী লীগের কিছু অপরাধী, দুর্নীতি পরায়ণ, যাদেরকে আওয়ামী লীগের মানুষই বলে যে ওরা দুর্নীতি পরায়ণ, ওই দলটাকেই শেষ করেছে, ওদেরকে যেরকম এক্সিট দেওয়া হয়েছে এই সরকারও সেরকম কোন এক্সিট পেয়ে যাবে? আপনার লাস্ট এই মতামতটা জেনে আজকের অনুষ্ঠান শেষ করবে। দেখুন, আপনি এই দেশে জন্মগ্রহণ করেছি, আপনি এই দেশেই মারা যাব, আমাদের যাওয়ার আরেকটা দেশ নাই। কিন্তু যাদের কথা বলছেন এক্সিট, ওনারা তো অন্য দেশের নাগরিক। আর আপনি যে বললেন যে আওয়ামী লীগ এক্সিট পেয়েছে, ওনারা পাবেন কিনা, আওয়ামী লীগ তো কোনো বিদেশি শক্তির স্বার্থ সিদ্ধি করতে গিয়ে ফেল করেছে, পতন হয়েছে, তারপরে এক্সিট পেয়েছে, ব্যাপারটা এমন না। না, তাদেরকে পশ্চিমারা সরিয়েছে এটা সবাই জানে এখন। আওয়ামী লীগকে বরঞ্চ সরিয়ে দেওয়া হয়েছে, আর এদেরকে বসানো হয়েছে পশ্চিমারা, আমেরিকান ডিপ স্টেট এবং অন্যরা, ওদের স্বার্থ সিদ্ধির জন্য। তো আপনি এক্সিটটা নেবেন কোথায়? পশ্চিমা দেশেই তো। তো আপনি তো ওদের 12টা বাজালেন এই দেশে, কাজেই আপনাদের আর এক্সিট নেই। আগের অনুষ্ঠানেও বলেছিলাম, আবার বলছি, ওনারা ইঁদুরের ফাঁদে আটকে গেছেন। যদি এক্সিট পেত তাহলে মিশরের মোহাম্মদ মোরসি এক্সিট পেত, তাকে জেলে মারা যাইতে হতো না। ওনাদের এক্সিট এখন হবে যে মহাপ্রয়াণ, যেটাকে আমরা বলি না, দেহ ত্যাগ, মহাপ্রয়াণ, ওটাই ওনাদের এক্সিট। সার্জিস আলম বোধহয় সত্যটা বলে দিয়েছে যে কি মৃত্যু ছাড়া তাদের এক্সিট নাই। না, আমি মৃত্যু বলছি না, বলছি যে সুন্দর ভাষায় বললাম, শুনতে ভালো শোনায়, যে ওনাদের মহাপ্রয়াণ হবে। কারণ মোহাম্মদ ইউনূস তো একজন মহান ব্যক্তি, তো ওনার একটু মহাপ্রয়াণ হবে। কিন্তু উনিও যদি খায়েশ করেন, এখন ভাবেন যে উনি অন্য দেশে চলে যাবেন, চাইলেই চলে যাব, ব্যাপারটা এমন না। বিকজ ওনাকে যে মিশন দেওয়া হয়েছে, সেই মিশনে উনি ফেল করেছেন, এবং মিশনে ফেল করলে সেই ব্যক্তির আর কোথাও গ্রহণযোগ্যতা থাকে না। ওনার যারা প্রভু, যারা তাকে মিশন দিয়ে পাঠিয়েছে, ওরাই তাকে এখন আর অ্যাকসেপ্ট করবে না। আলামত শুরু হয়ে গেছে, দেখছেন এখান থেকে সেখান থেকে বিবৃতি আসছে, বিবৃতি আরো বাড়বে। কয়েকদিনের মধ্যেই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বক্তব্য বিবৃতি দিবে, আমার কাছে তথ্য আছে, আরো অনেক কিছু আসতেছে। এখন ওনাদেরকে ওই ইঁদুরের ফাঁদের মধ্যে বসেই মহাপ্রয়াণের প্রতীক্ষা করতে হবে। আর যদি ধর্ম ওনারা পালন করে, সেই ধর্ম যার যার যে ধর্ম পালন করে সেখানে যা যা পড়তে হয় পড়তে থাকেন। আপনারা আমাদের শেষ করে দিয়েছেন, আমাদের দেশটাকে তছনছ করে দিয়েছেন। আমরা ইনশাল্লাহ এই দেশটাকে আবার গড়ে তুলবো, কারণ আমাদের তো আর আপনাদের মতো আরেকটা যাওয়ার জায়গা নেই। তো আমরা কুদাল হাতে নিব, আমরা লাঙল হাতে নিব, আমরা কাস্তে হাতে নিব, আমাদের দেশ আমরা আবার ঠিক করব। আপনারা আপনাদের এই অপকর্মের যে পরিণতি ভোগ করছেন এই মাটিতে, সেটা আমরা দেখব, তৃপ্তির হাসি হাসবো। হয়তো পেটে খোঁজা থাকবে, কারণ অর্থনীতির অবস্থা খুব খারাপ, তারপরেও সন্তুষ্ট হব যে প্রকৃতির বিচার বলে একটা জিনিস আছে, সেটা হয়েছে। থ্যাংক ইউ শোয়েব ভাই। মোহাম্মদ সোহেল রানা, স্যালিউট শোয়েব ভাই, লিখেছেন আপনাকে উদ্দেশ্য করে। আরো কিছু আছে, নোবেল ইউনূস নিয়ে, ডক্টর ইউনূস নিয়ে আছে, মহাপ্রলয়ঙ্কর ঝড় আসছে,
আপনার কথার একজন রিপিট করেছেন। বিএনপি জামাত এতদিন তত্ত্বাবধায়ক সরকারের জন্য লাফালাফি করলো, আর এখন যখন সত্যিকারী তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসার তাদের কাছে সুযোগ আছে, এখন তারা সে সুযোগ গ্রহণ করছে না। এটা কি তাদের রাজনৈতিক বিচারিতা নয়? একজন প্রশ্ন করেছেন আমির আমির রায়হান। সেলুট শোয়েব ভাই, আবার ওই কমেন্টটা আছে। ধন্যবাদ শোয়েব ভাই, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন জনাব শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিটজ, ইংরেজি সংবাদ মাধ্যম ব্লিটজ এর সম্পাদক। শোয়েব ভাই, দ্বিতীয়বার আমাদের এই শোতে আসার জন্য আপনাকে অনেক অনেক আমি ধন্যবাদ। ভবিষ্যতেও একটা শেষ কথা বলতে চাচ্ছি পনির ভাই, আপনার অনুমতি নিয়ে। সম্মানিত Sure, দর্শক sure. যারা সম্মানিত দর্শক যারা দেখছেন এবং যারা দেখবেন, অনেকেই আপনাদেরকে অনেক কিছু বলে। আমি একটা কথা বলবো, ফুর্তিতে থাকেন, কারণ আমাদের কষ্টের দিন ফুরিয়ে আসছে, আমাদের মুক্তির দিন আসন্ন। ফুর্তিতে থাকেন, আমাদের দেশ আমরাই করব, কেউ লাগবে না। সেই দিন আসন্ন, ইনশাল্লাহ আমরা সবাই এক থাকবো, ফুর্তিতে থাকবো। আমাদের দেশটা আমরা আবার ফেরত পাচ্ছি, এর চাইতে বড় আর কিছু হতে পারে না। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আমি আর এখানে কোনো মন্তব্য যোগ করলাম না। আপনার এই ইন্সপিরেশন সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, আবারও ধন্যবাদ জানাচ্ছি।